ছাত্রদল শুনলেই সেই গণরুম, চাঁদাবাজি, ওই বিষয়গুলো, মানে জাতীয় রাজনীতির ক্ষেত্রেও কি একটু যোগ করে বলবেন আপনি যে জাতীয় রাজনীতিতে ভোট দেওয়ার ক্ষেত্রেও কি মানুষের এই বিষয়গুলো মনে আসবে যে আহ, ছাত্রদল বা যুবদল বা বিএনপি যখন আসে তখন এই চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারবাজি ইত্যাদি বিষয়গুলোর কথা মনে পড়ে যায়, অন্যদিকে জামাতে ইসলাম, তাদের কথা, তাদের জন্য আবার কি মনে পড়ে? এই বিষয়গুলো কি জাতীয় রাজনীতিতেও প্রভাব ফেলবে? যেই মনস্তত্ত্বটা আসলে আহ জাকসু জাকসুতে হ্যাঁ, কাজ করলো, একই হ্যাঁ। মনস্তত্ত্ব। এখন আপনাকে এভাবে দেখতে হবে যে জামাত ইসলাম শিবির মানে একটা এনজিও প্যাটার্নের রাজনৈতিক দল, ইসলামিক রাজনৈতিক দল। আপনি সেখানে অ্যাম্বুলেন্স চাল পাবেন, আপনার সমস্যায় পড়লে পাবেন। অর্থাৎ যদি আপনি জামাত বা শিবির হন, তাদের সদস্য হন, আপনি যে কোনো সময়ে তাদেরকে পাবেন। এটা একটা স্বেচ্ছাসেবী সংগঠন বা এনজিও সংগঠনের মতো ধরে নেন। এবং তাদের প্রচুর ফান্ড আছে, বিভিন্ন প্রসেস থেকে তাদের ফান্ড আসে। এমনকি ধরেন তাদের নিয়ন্ত্রিত যত প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করে তাদের কাছে কিন্তু বাসরা নেন, চারা নেন। হ্যাঁ। তো এই তো এটা কিন্তু আমি যেটা বলার চেষ্টা করেছি, এটা কিন্তু ডিসপলিসাইজড হয়ে যাচ্ছে। অর্থাৎ ছাত্ররা কিন্তু পলিটিক্স দেখছে না। আমরা তো গণতন্ত্র চাই, দেশের মানবিক হুম। বাংলাদেশ চাই, আইনের শাসন চাই, সুশাসন চাই। এটা কিন্তু এখানে নাই। এখানে হচ্ছে মানবিকতাটা প্রধান। অর্থাৎ আপনাকে আমি সাহায্য করলে আপনি আপনার ভোট দেবেন, আপনাকে সব সাহায্য করার বিষয়টা তাদের কাছে আছে, সব অস্ত্র এইগুলো দেওয়া হচ্ছে। অর্থাৎ সামাজিক কাজ। আমার বক্তব্য হচ্ছে রাজনীতিটা তো গণতান্ত্রিক রাজনীতি তো গুপ্ত রাজনীতি দিয়ে হয় না। সুতরাং আমাদের দেশে এখন প্রয়োজন একটা আইন করা, যে গুপ্ত রাজনীতি চলবে কি চলবে না, গুপ্ত রাজনীতি কি গণতান্ত্রিক রাজনীতিকে প্রমোট করে কিনা। যদি গুপ্ত রাজনীতি হন তাহলে তাহলে আন্ডারগ্রাউন্ডে যান। হরকাতুল কিন্তু জিহাদ গুপ্ত আছে। রাজনীতিক না করে আসলে উপায় কি? ধরুন যখন ছাত্রলীগ ক্যাম্পাসে দাপিয়ে বেরিয়েছে, তখন তো আসলে শিবিরের রাজনীতি করার কোনো সুযোগও ছিল না, তো না, গুপ্ত না থেকে কি করবে? বিষয়টা বা যদি না, বলি এখন এখন ছাত্রলীগ, ছাত্রলীগ তো একদম মানে উধাও হয়ে যায় নাই, তারা এখন কি করবে? গুপ্ত রাজনীতি তো কোনো না কোনোভাবে তো রাজনীতি না, থাকতে না, হলে তো জি। না। এই জন্য বলছি সাধারণ ব্যবস্থা পরিবর্তন আনতে হবে। কারণ এইটা পরিস্থিতিটা তৈরি হয়েছে কারণ রাজনৈতিক দলগুলির, ছাত্র সংগঠনগুলির লেজিসলেটি করে। আপনি আগে দেখেন ছাত্রলীগ এবং ছাত্র দল, এই যে 17 বছর ছাত্র দল ক্যাম্পাসে ছিল না, সবসময় কিন্তু চেষ্টা করছে বল প্রয়োগ করে ছাত্রলীগকে আপনার করা, নিয়ন্ত্রণ করা, পারে নাই। ঠিক ওইটাই কিন্তু ইলেকশনের সময় আসছে, ওইটা খেয়ে গেছে, মানে সবার কাছে মাথার ভিতরে ঢুকে পড়ছে যে হায় হায় যদি ছাত্রলীগ পড়ে, ছাত্রলীগের আপনার বল প্রয়োগ করে, ছাত্র দলও বল প্রয়োগ করে। সুতরাং ছাত্রলীগের পরিবর্তে যদি ছাত্র দলও ক্ষমতায় আসে, তাহলে তারাও তো সেই গেস্টরুম, গণরুম, শক্তি প্রয়োগ আহ এগুলি করতে পারে। এটা একটা বড় ধরনের। আর 2 নম্বর হচ্ছে যে সব ছাত্রদেরকে কিন্তু বেনিফিট দেওয়া হয়েছে, যার যেটা প্রয়োজন। পড়াশোনা দরকার, কোচিং সেন্টারে যান, বেতন নাই, পয়সাটা দিয়ে দিল। আপনি গরম পানি নাই দিল, ঠান্ডা পানি নাই দিল, আপনি অসুস্থ হলেন, অ্যাম্বুলেন্স হলো দরকার দিল, হসপিটালে দিল, হসপিটাল তাদের হসপিটাল আছে, প্রয়োজনে চিকিৎসা দিল, সবই দিল। অর্থাৎ একটা মানুষকে মানে রীতিমতো নিজস্ব করে নেওয়া, এটা একটা এনজিও প্যাটার্নটা। এটা কিন্তু আমি বলবো এটা বিরাজনীতিকরণ। তো এই ধরনের রাজনীতি চলবে কিনা, এদেশে আইন হওয়া উচিত এবং সিদ্ধান্ত হওয়া উচিত যে এই ধরনের গুপ্ত রাজ। রাজনীতিতে সমস্যা কোথায় জনাবে মেয়াজিজ? মানুষ যদি উপকৃত হয়, সেবা লাগলে সেবা পায়, ক্ষুধা লাগলে খাবার পায়, বা গরম পানি ঠান্ডা পানি পায়, বা যাবতীয় যেটির কথা ডাক্তার তুষারও বলছিলেন, যদি এই বিষয়গুলো সব পেয়েই যায় তাহলে তার সমস্যা কি? তাহলে সমাজসেবা যত প্রতিষ্ঠান আছে, সমাজসেবা অধিদপ্তরটাকে বন্ধ করে দেন। তারপরে যত এনজিও আছে, যত সমাজসেবী প্রতিষ্ঠান আছে, সব বন্ধ করে দেন, তাই তাদের দরকার নাই। রাজনৈতিক দলগুলো এটা করুক, পলিটিক্স বাদ দিয়ে এটাই করুক, সমস্যা কি? সমস্যা তো নাই। তো সুতরাং আপনার গণতন্ত্রের তো সংজ্ঞা আছে। গণতন্ত্র আইনের শাসন, সুশাসন, এগুলোকে বাইপাস করে আমি ব্যক্তি আপনাকে ভিন্ন অ্যাঙ্গেলে হেল্প করলাম, এটা তো গণতান্ত্রিক রাজনীতিতে হয় না। সুতরাং তারা তো আপনাকে এতদিন আসলে সেটা খুব পলিটিক্সটা করবার সুযোগ পায় না, মানে আমি একটু জাস্ট আর্গুমেন্টের জায়গায় যাওয়ার চেষ্টা করছি যে তারা তো খুব বেশি রাজনীতি করবার সুযোগ পায় না, এখন না কেবল পেলো, তো তাদের দেখার না, না এখন ঠিক সময় আসছে। আছে, হ্যাঁ। আমি ঠিক আছে। তারা যে সুযোগ পায় নাই, ছাত্র দলও পায় নাই, ছাত্র শিবিরও পায় নাই। কিন্তু দুটো দলের ভিতরে পার্থক্য দেখেন। ছাত্ররা ক্যাম্পাস, ছাত্র দল ক্যাম্পাসের বাইরে আছে, কিন্তু ছাত্র শিবির হলেই ছিল, ক্যাম্পাসেই ছিল, কিন্তু আন্ডারগ্রাউন্ডে ছিল, অর্থাৎ ছাত্রলীগের ভিতরে ঢুকেছিল।
আমার বক্তব্যটা এখানে, যে আপনি যেটা বলছেন যে তারা চাপে ছিল, হ্যাঁ, ছাত্র দল ছাত্র শিবির চাপে ছিল, এটা হওয়া উচিত ছিল না। গণতান্ত্রিক রাষ্ট্রে এটা হবে কেন? এই জন্যই তো সরকার পালায় গেছে বাধ্য হয়ে, সরকারকে তাড়াই দিচ্ছে তো ছাত্ররা। আরেকটা দেখেন, খেয়াল করে দেখেন, এই যে এনসিপির একটা প্যানেল ছিল, আপনি খেয়াল করে দেখেন, ছাত্র দলও নাই, অন্য কেউ নাই, খালি শিবির প্যানেল নিয়ে গেছে। আমরা এনসিপি যে আমরা যে এত লম্পজম্প দেখি, এখন তো ভার্চুয়ালি যে ছাত্র দলদের 6টা হল কমিটি করলো, তারা বললো হলে রাজনীতি হবে না, এনসিপির নামে কিন্তু তাদের ধাওয়া দিয়ে, এটাও তো একটা গুপ্ত আক্রমণ এনসিপির নাম দিয়ে হয়েছে। হ্যাঁ, আমরা মনে করছি যে এনসিপির এখন যে আন্দোলন করছে, অভ্যুত্থান করছে, তাদের কতটা ছাত্র আছে, আর তারা তো ছাত্র কোনার ভিতরেই নেই। অর্থাৎ এনসিপি কিন্তু একদমই নিঃশেষ হয়ে গেছে, ছোট হয়ে গেছে। আবার দেখেন, গুপ্ত রাজনীতি করে শিবির সামনে চলে আসছে, ছাত্রলীগ তো নিষিদ্ধ ঘোষণা করে আছে, ছাত্র দল হলের বাইরে চলে গেছে। আপনি ছাত্র দলের আগের ক্যারেক্টারটা দেখেন, আগে কিন্তু ছাত্র দল অত্যন্ত শক্তিশালী ছিল, কারণ তখন ছাত্ররা ছাত্রদের নেতা নির্বাচিত করত। এখন কিন্তু আপনার একজন, আমার একজন, অমকের একজন খাতির, অমকের খাতির মিলে একটা প্যানেল করে দেওয়া হলো, দেখা গেল যে তার ছেলে আছে, নাতি আছে, সেও নেতা, এরকম ভাব। তো ছাত্রদেরকে তো ছাত্র পলিটিক্স, শেখ হাসিনাও কিন্তু বলছিল যে এত বছর বয়সের উপরে ছাত্র রাজনীতি করতে পারবে না, একটা সিলিং কিন্তু দিয়েছিল। কিন্তু তাদেরকে ব্যবহার খারাপ করেছে, তাদেরকে হেলমেট পরেছে, নির্যাতন করেছে, এই জন্য কিন্তু ছাত্রলীগ আগে নিষিদ্ধ হয়ে গেছে। কিন্তু আপনার ছাত্র শিবির কিন্তু কিছু করে নাই, কিন্তু ছাত্র শিবির ছাত্রলীগ হয়ে, ছাত্রলীগ যা করেছে তারা তাই করেছে, কিন্তু ভোটটা নিয়ে গেল কৌশল এবং নানান পরিকল্পনা করে ভোটটা জি। নিয়ে গেল।